ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চলে। এই দেশের মানুষের যারা সবসময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচক গল্প। আসসালামু আলাইকুম বন্ধুরা, 7 অক্টোবর 2019 বাংলাদেশ গণমাধ্যমগুলোর মধ্যে একটি নিউজ ক্রমাগত আসতে থাকে, যেখানে বলা হয় বুয়েট ছাত্র আবরার ফাহাদের খুন হয়েছে। আমরা কথা বলছি বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা প্রসঙ্গে এবং আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে আবরার ফাহাদ নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এই নিউজটি আসার পর শুরু হয় দেশের মধ্যে এক নতুন আন্দোলন। আবরার যেই কারণে মারা গেছে চলুন একটু ভালো করে জানা যাক কী কারণে সেদিন আবরারকে হত্যা করা হয়েছিল। বিবিসি নিউজ এবং বাংলাদেশের বড় বড় গণমাধ্যমগুলো থেকে জানা যায় আবরারের হত্যার পেছনের মূল কারণ হচ্ছে তার একটি ফেসবুক পোস্ট, যেখানে আবরার 3টি বিষয় উল্লেখ করে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক নিয়ে। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের ফেসবুক অ্যাকাউন্টে দেশের স্বার্থ আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ফুটে উঠেছে সবসময়, যা শেষ হয়েছে তার মৃত্যুতে। একটি ফেসবুক স্ট্যাটাস, একটি মৃত্যু। আবরারের মৃত্যু কি? আবরার তার ফেসবুক পোস্টে লিখে 1947 সালে দেশভাগ হওয়ার পর দেশের পশ্চিমাংশে কোনো ধরনের সমুদ্র বন্দর ছিল না। তৎকালীন সরকার ভারতের সরকারকে 6 মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহার করার অনুরোধ জানিয়েছিল, কিন্তু তৎকালীন ভারতের সরকার সাফ জানিয়ে দেয় তারা কোনো ধরনের সাহায্য করতে পারবে না, নিজেদের রাস্তা নিজেরা দেখো। কোন বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগেই মংলা বন্দর খুলে দেওয়া হয়। ভাগ্যের নির্মম পরিহাসে বর্তমানে ইন্ডিয়াকে সেই মংলা বন্দরের জন্য হাত পাততে হচ্ছে। কাবেরী নদীর পানি ছাড়াছাড়ি নিয়ে কানাডি এবং তামিলদের মাঝে কামড়াকামড়ি কয়েক বছর আগে শিরোনাম হয়েছিল। যে দেশের এক রাজ্য অন্য রাজ্যকে পানি দিতে রাজি নয়, সেখানে বাংলাদেশ কোনো বিনিময় বা কোনো কারণ ছাড়া শুধু 1.5 লাখ কিউবিক মিটার পানি দিবে ইন্ডিয়াকে। কয়েক বছর আগে নিজেদের সম্পদ রক্ষার দোহাই দিয়ে উত্তর ভারত কয়লা পাথর রপ্তানি বন্ধ করে দেয়, অথচ আমরা তাদেরকে গ্যাস দিব। যেখানে গ্যাসের অভাবে নিজেদের কারখানা বন্ধ করা লাগে, সেখানে নিজের সম্পদ দিয়ে বন্ধুর বাতি জ্বালাবো। এইবার আমি আপনাদেরকে একটু ভালোভাবে বলি, এখানে একটা কমন বিষয় কি জানেন? আবরার যে 3টি বিষয় কথা বলেছে বাংলাদেশ এবং ভারতকে নিয়ে 2024 সালে এসে সে 3টি বিষয় আবার দেখা যাচ্ছে: রেল ট্রানজিট, তিস্তা রাইবার প্রজেক্ট এবং মেডিকেল ভিসা। আপনারা এই নিউজটি দেখুন। মানুষের রেল হচ্ছে আবেগের জায়গা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। আমি শুরুতেই উপস্থাপিকাকে নিয়ে একটা কথা বলতে চাই। তিনি যখন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন তখন তিনি বলেন রেল হচ্ছে বাংলাদেশের মানুষের আবেগের জায়গা, এবং এই রেল ট্রানজিট নিয়ে বর্তমানে বাংলাদেশের মধ্যে ব্যাপক সমালোচনা হচ্ছে। প্রধানমন্ত্রী যখন পুনরায় তাকে জিজ্ঞাসা করেন কী কারণে সমালোচনা হচ্ছে, তখন উপস্থাপিকা হিমচিমকে বলে যে যারা অপপ্রচার চালায় তারাই মূলত সমালোচনা করছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ সমালোচনা করছে যে এই করিডোরের কথা বলছে এবং সবসময় বলে যে ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চলে। এই দেশের মানুষের যারা সবসময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচক গল্প। উপস্থাপিকার এই ধরনের কথা শুনে এক ভাই কমেন্ট করেন যে এটা কী ধরনের সাংবাদিক, প্রশ্ন তো ঠিকভাবে করতেই পারে না, এরপর নিজেই বলে দিচ্ছে অপপ্রচার ছাড়াচ্ছে। আমি উপস্থাপিকার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, দেশের মানুষের আবেগের উপর যদি হাত দেয় বা দেশের মানুষের আবেগ নিয়ে যদি কথা বলে, অবশ্যই দেশের মানুষ এই বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হবে এবং সমালোচনা করবে। এখানে অপপ্রচারের কিছুই নেই। প্রধানমন্ত্রীকে যখন প্রশ্ন করা হয় যে দেশ বিক্রি হয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী বলেন যদি দেশ বিক্রি হয় তাহলে ওজনটা কিসের উপর মাপা হচ্ছে? আমি এখানে একটা কথা বলতে চাই, প্রতিটি জিনিস বিক্রি করার জন্য ওজন মাপার দরকার নেই। কোনো জিনিস ওজন ছাড়াই বিক্রি করা যায়, আর দেশ বিক্রি করার জন্য ওজন মাপার দরকার হয় না। এরপর প্রধানমন্ত্রী বলেন যারা সমালোচনা করছে বা যারা এই বিষয়টি নিয়ে কথা বলছে তারা সবাই 1971 সালের পাকিস্তানিদের দালাল। অর্থাৎ যারা এই বিষয় নিয়ে কথা বলবে, রেল ট্রানজিট নিয়ে বা সমালোচনা করবে, তারা সবাই 1971 সালের পাকিস্তানিদের দালাল। এরপর প্রধানমন্ত্রী আরও বলেন 1971 সালে বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধে ভারত আমাদেরকে চোখ বন্ধ করে সাহায্য করছে, কোনো বিনিময় বা কোনো কারণ ছাড়া। এই কথাটা কি আদৌ সত্য? আমি বলবো না, কারণ ভারত আজ পর্যন্ত কোনো কিছু নেওয়া ছাড়া বা কোনো কারণ ছাড়া কারোই সাহায্য করেনি। এটার প্রমাণ আমাদের সবার চোখের সামনে। বিক্রির কথা বলে 71 সালে তারা পাকিস্তানি দালালি করছে আর কি করেছে। যাদের সমালোচনা করে তাদের জানা উচিত সারা পৃথিবীতে একটি মাত্র মিত্র শক্তি যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে। আমাদের সমস্ত মুক্তিযোদ্ধারা সেখানে ট্রেনিং পেয়েছে। বাংলাদেশের তিস্তা রাইবার প্রজেক্টের পরিকল্পনা চলতেছে 2011 সাল থেকে, কিন্তু আজ পর্যন্ত তার সমাধান হয়নি।
বাংলাদেশ এবং ভারতের মধ্যে 2011 সালে চুক্তি হয় তিস্তা রায়বার প্রজেক্ট নিয়ে, কিন্তু আজ পর্যন্ত তা পূরণ করা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে 10টি চুক্তি হয়, যার মধ্যে অন্যতম একটি চুক্তি হল তিস্তা রায়বার প্রজেক্ট, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন শীঘ্রই ভারত থেকে বাংলাদেশের মধ্যে একটি টেকনিক্যাল টিম আসবে তিস্তা রায়বার প্রজেক্ট গবেষণা করার জন্য। ইন্ডিয়া থেকে বাংলাদেশে একটি টেকনিক্যাল টিম আসবে ওয়াটার রায়বার প্রজেক্ট গবেষণা করার জন্য, সমাধান করার জন্য নয়। মূলত এইসবের জন্যই এই তিস্তা রায়বার প্রজেক্ট নিয়ে এত বেশি সমালোচনা হচ্ছে। মূলত তিস্তা নদী হচ্ছে একটি আন্তর্জাতিক নদী, যেখানে সবার সমান অধিকার আছে, কিন্তু ভারত এক পক্ষ বা একতরফাভাবে সেটি ব্যবহার করছে। মরুকরণের আরেকটি বড় কারণ হলো এটি একটি আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও ভারত একতরফাভাবে বাদ দিয়ে তাদের 6 লক্ষ হেক্টর জমিতে চাষাবাদের জন্য এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য পানি জমা রেখে বাকি পানি বাংলাদেশে ছেড়ে দেয়। অথচ ভরা বর্ষা মৌসুমে ভারতের ছেড়ে দেওয়া পানিতে প্লাবিত হয় বাংলাদেশ অংশের 5 জেলার অন্তত 2 কোটি মানুষের জনপদ। গ্রীষ্মকাল আসলেই দেখা যায় ভারত চাষাবাদ ও কৃষি কামার এবং বিদ্যুৎ উৎপাদনের পানি রেখে বাকি পানি বাংলাদেশের মধ্যে ছেড়ে দেয়। ফলে দেখা যায় বাংলাদেশের মধ্যে পানির অভাবে কৃষি করা কষ্টকর হয়ে যায়। কিন্তু বর্ষাকালে দেখা যায় এক ভিন্ন চিত্র। বর্ষাকাল আসলেই ভারত তাদের ড্যাম ওপেন করে যতগুলো পানি জমা হয় সেসব পানি বাংলাদেশের মধ্যে ছেড়ে দেয়। ফলে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল পানির নিচে তলিয়ে যায় এবং বসবাসের অযোগ্য হয়ে যায়। এর মধ্যে অন্যতম একটি জায়গা হলো সিলেট। আমরা প্রতি বছরই দেখতে পাই সিলেটের বন্যার কারণে সেখানের মানুষ অনেক বেশি কষ্ট পায় এবং তাদের বসবাসের অযোগ্য হয়ে যায়। 2022 সালের সিলেট বন্যা আমাদের এখনও মনে আছে। মূলত এইসবের জন্যই তিস্তা রায়বার প্রজেক্ট নিয়ে এত বেশি সমালোচনা হচ্ছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।